এটা নেওয়ার পিছনে কিছু হ্যাঁ আসিফ আলী তার নাম এই কথা কইতে না হ্যাঁ তুই কথা কস না তো টুপিটা এরকম রঙিন টিপা মানুষের সাদা টুপি তুই রঙিন লাগাই চোখ কেন লাগালে তা বিস্তারিতভাবে আলোচনা করবে। দেখো বৃক্ষ বৃক্ষ নেই মানে প্রাণ নেই, বৃক্ষহীন পৃথিবী মানে আমাদের বৃক্ষ থেকে পেয়ে থাকি। আমরা যে ভাত খাই, এই যে ভাত আমাদের যে জীবনদায়ী ওষুধ তৈরি হয় সেগুলো কিন্তু মানে পৃথিবীকে সবুজে শস্যে ভরে দিতে গেলে সকলকেই বৃক্ষের উপরে জায়গা যত্রত্র খালি পড়ে আছে, পরিত্যক্ত জায়গা। শিক্ষক শিক্ষিকাগণ, যে গাছ লাগাইবে সেই গাছের পাতাইতে কুড়াইতো না আর এই গাছগুলি তো পাতা ধরে না। আপনি এই পরপর 3টে স্কুলে ভিজিট করেছেন, কীরকম মনে হচ্ছে বা কি মেসেজ দেবেন সর্বসাধারণের উদ্দেশ্যে? নমস্কার। একটাই মেসেজ, প্রকৃতি যেভাবে এখন দূষিত হচ্ছে তার থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের গাছ লাগাতে হবে। আজকে একটা মহৎ দিন, শিশু উৎসব। সেই উৎসবের দিনে আমাদের বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণ সংস্থার তরফ থেকে স্কুলে স্কুলে স্টেন গার্ডেন করার জন্যে আমরা চেষ্টা করছি। স্কুলের ছাত্রছাত্রীদের কাছে এই ভাত্তাটা দেওয়ার, একটা দুটা গাছ লাগিয়ে আমরা শুধু একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছি। তোমরাও গাছ লাগাও, সবাই মিলে আমরা যদি গাছ লাগাই, গাছ আমাদের প্রাণ বাঁচায়, গাছ অক্সিজেন দেয়, গাছ পরিবেশ সুন্দর রাখে, পশু পাখি থেকে শুরু করে প্রকৃতির সমস্ত ভারসাম্য রক্ষা করে। তার জন্যেই আমরা ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি যেন তারা গাছ লাগায়, এবং গাছ লাগানোটাই বড় কথা না, গাছ লাগিয়ে সেটাকে রক্ষা করার জন্য তারা চেষ্টা করবেন। এটাই আমাদের আজকের দিনের বার্তা। কারণ আপনারা জানেন প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে গেছে, পৃথিবীর উষ্ণায়ন বেড়ে গেছে, যার ফলে বাড়িবাত বৃষ্টিপাতের কোনো সিজন নেই। আগে যেমন ছিল শীতকাল, বর্ষাকাল, এরকম করে ঋতু ভেদে সেটা লাগতো, শীতকালে শীত লাগতো। এখন এমন অবস্থা দেখা যায় শীতকালেও গরম লাগে, গরমকালেও শীত লাগে। অর্থাৎ প্রকৃতির ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, এবং এটা নষ্ট হওয়ার পেছনে বন ধ্বংস, গাছ ধ্বংস। তার জন্য আমরা চেষ্টা করছি আমাদের সংস্থার তরফ থেকে এবং আমাদের এলিমেন্টারি শিক্ষা দপ্তর থেকে আমরা স্কুলে স্কুলে এই মেসেজটা দিতে চাই ছাত্রছাত্রীদের, তোমরা ভবিষ্যতে যেমন লেখাপড়া করে মানুষ হবে, তেমনি গাছ লাগিয়ে সমাজের পরিবেশকেও সুন্দর করবে, পশু পাখির জন্য ফল, মানুষের জন্য অক্সিজেন, সব মিলিয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হবে। এটাই হচ্ছে আজকের দিনে আমাদের বার্তা। আরেকটা প্রশ্ন, আপনি কাকরাবন বিধানসভার দীর্ঘদিনের এমএলএ হয়ে আছেন, সেখানে উন্নয়নের ক্ষেত্রে এলাকাবাসীর কী ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করছেন? শুনুন, একটা কথাই হচ্ছে, আমাদের নরেন্দ্র মোদীজি বলছেন যে সার্বিক বিকাশ, সবার বিকাশের জন্য আমাদের কাজ করা হচ্ছে। যেমন ধরুন ইনফ্রাস্ট্রাকচারে যদি বলেন, আমাদের বিগত সরকার আমল থেকে শুরু করে আমাদের অনেকগুলি রাস্তাঘাট আছে যেগুলি খুব ভীষণ বাজে অবস্থায় আছে, এখনও সবগুলি হয়ে ওঠেনি। আমরা চেষ্টা করছি রাস্তাঘাট সব কিছু ঠিক করার জন্য, কাজ চলছে, চারদিকে অসংখ্য কাজ চলছে। শিক্ষার ক্ষেত্রে স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন করা, যেমন ধরুন গত বিজেপি সরকার আসার পর কাকরাবনে 5টা স্কুলকে আপগ্রেডেশন করে দোতলা বিল্ডিং করে নতুন করে সেখানে কাজ চলছে। সাধুরাম জিয়াংপাড়া একটা স্কুল আছে, তুলামোড়া একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, মির্জা হায়ার সেকেন্ডারি স্কুল, আমতুলিয়া স্কুল এবং শিলঘাটি স্কুল, সেই বিল্ডিং নতুন বিল্ডিং করা হয়েছে, প্রশিক্ষণ চলছে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে সমস্ত রকমের চেষ্টা চলছে যেন পরিবর্তন করা যায়। শিক্ষকের ক্ষেত্রে কিছু অপ্রতুলতা কোনো জায়গায় আছে, সেটাও আমরা চেষ্টা করছি, নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে। কৃষিক্ষেত্রে বিরাট পরিবর্তন, মানুষকে কৃষি যন্ত্রপাতি দেওয়া থেকে শুরু করে
সার, বীজ, ঔষধ সব কিছুতেই সাবসিডি আছে, কিছু কিছু ক্ষেত্রে ফ্রি দেওয়া হচ্ছে। এবং কৃষকদের মাননীয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বলে বছরে 6,000 টাকা দেওয়া হচ্ছে। এবং রাজ্য সরকারও পাশাপাশি কৃষকদের জন্য, যেমন ধরুন একটা স্প্রে মেশিন, সেটা সাবসিডি দেওয়া আছে, ট্রাক্টর সাবসিডি দেওয়া আছে, অর্থাৎ সমস্ত রকমের যন্ত্রপাতির মধ্যে সাবসিডি দেওয়া আছে, যেন কৃষক বেশি বেশি করে তার জমিতে কৃষিকাজ করতে পারে। সেচের ব্যবস্থা করার জন্য চেষ্টা চলছে। এলআই যেখানে যেখানে বন্ধ আছে সেই এলআইগুলিকে চালু করার চেষ্টা চলছে। যদিও কিছুদিন আগের বন্যায় আমাদের কিছু ক্ষতি হয়েছে, সেটাকে রিভাইভ করার চেষ্টা চলছে। এবার হচ্ছে বিদ্যুৎ। আমাদের রাজ্যের শুধু নয়, সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি বলছেন সৌভাগ্য যোজনার মাধ্যমে যাদের ঘরে বিদ্যুতের কানেকশান নেই, আমার জানা মতো কাকরাইল বিধানসভায় শুধু দুটো পাড়ায় সব মিলিয়ে 30-32টা পরিবারে এখন পর্যন্ত আমরা বিদ্যুৎ পৌঁছাতে পারিনি। আর অন্যান্য গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং বেশিরভাগ গ্রামে জল পৌঁছে গেছে, পানীয় জল। এমন কোনো বাড়ি নেই যেখানে পানীয় জলের ব্যবস্থা নেই। সুতরাং পানীয় জল থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যক্ষেত্রে আপনারা দেখুন কাকরাইল সিএসসি সেন্টার এটা খোলা হয়েছে, দারুণ পরিষেবা পাচ্ছে মানুষ। মির্জা পিএসসি সেন্টার হয়েছে, তুলামূলা একটা পিএসসি সেন্টার হয়েছে, তিনবার তারা পুরস্কার পেয়েছেন। সুতরাং আমাদের স্বাস্থ্যক্ষেত্রেও কাকরাইলে আগের তুলনায় অনেক বেশি মানুষ পরিষেবা পাচ্ছেন এবং হাসপাতালের ডাক্তারবাবুরা থেকে শুরু করে সমস্ত স্টাফ এখানকার মানুষকে সাহায্য করছেন। এক কথা সার্বিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের কাকরাইল বিধানসভা আগের তুলনায় অনেক বেশি এগিয়ে গেছে। আমি এই কথা বলবো না সব শেষ হয়ে গেছে, কিন্তু এখনও চালু আছে, জারি আছে। আমাদের হরিজলা একটা বিশাল এরিয়া, এটা প্রতি বছরে কিছু জায়গা আছে কোনো ফসল করা যায় না, অর্থাৎ বড় একটা ফসলে হয় বড়, আর আমন ফসল করা যায় না। সেখানে স্লুইস গেট করে জলটা যদি আটকে রাখা যায়, তাহলে আমাদের এখানে যারা মৎস্যজীবী আছেন মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে পারে। তো সেই দিশায় আমাদের একটা স্লুইস গেটের কাজ চলছে। বর্ষায় বন্ধ ছিল, আবার শুকা মৌসুম আসলে পরে এখনই কিছুদিনের মধ্যে ওখানে কাজ শুরু হবে। ওই স্লুইস গেটটা যদি হয়ে যায়, তাহলে আমাদের এখানকার ওই এলাকার প্রায় 137 পরিবারের একটা মেছো ভেড়ে বলে একটা জায়গা আছে, অর্থাৎ এটা শুধু মাছ চাষ করার জন্য তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট যেটা বলে মোদিজি আসার পর, এবং এই রাজ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব থেকে শুরু করে বর্তমান প্রফেসর মানিক শাহ আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার নেতৃত্বে ত্রিপুরার যেটা সার্বিক উন্নয়নের দিক চলছে। বিশ্বকর্মা যোজনার মাধ্যমে যারা 18 রকমের মানুষের পরিষেবা দেওয়া হচ্ছে, ভাতার পরিমাণ বেড়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আমাদের কাকরাইল বিধানসভা সব কিছু শেষ হয়নি, কিন্তু কাজ চলছে, অনেক কিছু ডেভেলপমেন্ট হয়েছে, আরও কিছু ডেভেলপমেন্ট হবে। মোদিজি যেমন বলছেন ভারতবর্ষকে একটা 1947 সালের মধ্যে একটা জায়গায় নিয়ে যাবেন, আমাদের মানিক শাহ যেমন বলছেন যে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবেন। আমিও কাকরাইলের একজন অধিবাসী হিসেবে, একজন বিদেশি, এর সাথে সঙ্গতি রেখে যদি গ্রামকে বিকশিত করা না যায়, তাহলে ব্লক হবে না, ব্লক বিকশিত না হলে ডিস্ট্রিক্ট হবে না। এইভাবে সমস্ত পঞ্চায়েতগুলি, সমস্ত বিধানসভাগুলি যদি উন্নত হয়, তাহলে পরেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে। সেই দিশায় আমরা কাকরাইল বিধানসভায় কাজ করছি। আমাদের সমস্ত প্রধান, নির্বাচিত প্রতিনিধি, মেম্বার, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সর্বোপরি আমাদের দলের পক্ষ থেকে যারা কার্যকর্তা আছেন, তারা রাত দিন পরিশ্রম করে কাকরাইলের সার্বিক ডেভেলপমেন্টে কাজ করছে। বিগত সরকারের আমলে অ্যান্টি ইনকামডেন্সি কীরকম রেকর্ড রয়েছে? ইনকামডেন্সি রেকর্ড আপনি দেখুন, অ্যান্টি ইনকামবেন্সি রেকর্ড তো তারা করতেই সুযোগ দেয়নি। 18 সালে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহর নেতৃত্বে মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন বলেই মানুষ নির্ভয়ে ভোট দিয়েছেন, পরিবর্তন হয়েছে। অ্যান্টি ইনকামবেন্সি মতলব কি? যারা শাসক দল থাকেন তাদের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ থাকে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয় ভোটে। ভোটের মধ্যে যদি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সুষ্ঠুভাবে, তাইলে পরিবর্তন হতো। কিন্তু আপনারা 98, 2003 এবং 2013, 8 সাল সবগুলি নির্বাচন যদি দেখেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি, যার ফলে অ্যান্টি ইনকামবেন্সি থাকা সত্ত্বেও তারা ক্ষমতায় ছিলেন। একমাত্র 2018 সালে নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহ, তখন আমাদের রাষ্ট্রীয় সভাপতিও ছিলেন, বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা সবাই একটা
পরিবেশ তৈরি করেছেন ত্রিপুরার যে মানুষ যেন তার মতামতটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। একটা স্লোগান ছিল তখন, চলো পাল্টাই। এই একটা স্লোগানের মাধ্যমে আপনারা দেখুন সমস্ত মানুষ, সব মানুষ রাতারাতি বিজেপি হয়ে গেছে আমরা এটা কথা বলবো না, কিন্তু সব মানুষ সরকারের বিরুদ্ধে যে মনোভাব, যে হার, কেউ তাদের দলে থেকেও দলের বিরুদ্ধে দিয়েছে। কেন? তাদের দাম্ভিকতা বেড়ে গেছে। তারা স্বজন পোষণ করতেন, তারা চাকরির ক্ষেত্রে অনিয়ম করতেন, যারা বিরোধী তাদের কোনো সুযোগ দিতেন না, সেটা চাকরির ক্ষেত্রেই হোক, পঞ্চায়েতের অন্যান্য ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক। তার জন্য বেশিরভাগ মানুষ এতদিন পর্যন্ত 18 আগ পর্যন্ত কোনো অবলম্বন পায়নি। যেই মাত্র তখনকার সময় ভারতীয় জনতা পার্টির বিপ্লব দেব সভাপতি, ওনার নেতৃত্বে এবং নরেন্দ্র মোদীজি, অমিত শাহ যখন ত্রিপুরার দিকে নজর দিয়েছেন, একটা অভয় দিয়েছেন এবং ফ্রি একটা ইলেকশনের ব্যবস্থা করেছেন, তখনই 18 সালের পরে অ্যান্টি ইনকামবেন্সির দরকার হয়নি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে পরিবর্তন করেছে। এবার হলো আমরা যখন এসছি 18 সালে, কেউ বলছেন যে একই দিন 23-এ আবার চলে যাবে, 23-এও আবার আমরা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসছি। আমাদের দল, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই রাষ্ট্রের ডেভেলপমেন্ট, রাজ্যের ডেভেলপমেন্ট, ওভারঅল আমাদের সমস্ত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এখন অর্থনীতিতে যেখানে 11 নম্বর ছিলাম আমরা, সেখানে আমরা এখন 5 নম্বরে এসেছি। যেভাবে চলছে কাজ, কিছুদিনের মধ্যেই আমরা অর্থনীতিতে 3 নম্বর জায়গায় চলে যাব। এটা আমাদের নরেন্দ্র মোদীজি, আমাদের সংকল্প বিকশিত ভারত, সেই সংকল্পে কাজ চলছে। আগামীতে নির্বাচন রয়েছে, ভিলেজ নির্বাচন, সেই এবং আগামীতে আরও কয়েকটি নির্বাচন হবে। কি এই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে কীরকম কাজের পরিকল্পনা রয়েছে? আসলে আপনি যেটা বলছেন, ভারতীয় জনতা পার্টি নির্বাচন নিয়ে কাজ করে না। নির্বাচনে আসলে নির্বাচন উপলক্ষে কাজ করে, এটা যেমন ঠিক, সারা বছরেই কোনো না কোনো ডেভেলপমেন্টের জন্য কাজ করেন। যেমন প্রধানমন্ত্রীজি PM জনমন বলে শুধু রিয়াং শরণার্থীদের জন্য, রিয়াং সম্প্রদায়ের জন্য এতদিন কাজ করেছেন, একটা বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। এই কিছুদিন আগে ডাস গোয়া কোয়া একটা প্রোগ্রাম চালু করছেন। সেই প্রোগ্রামে হলো রিয়াং ছাড়াও যে 19টা ট্রাইব আছে, ট্রাইবেলদের মধ্যে এদের সার্বিক ডেভেলপমেন্টের জন্য বিশেষ প্যাকেজ করেছেন। যদি কোথাও স্কুলের দরকার, স্কুল বালোয়ারের দরকার, বা ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট থেকে শুরু করে সব দিকে একটা স্পেশাল কেয়ার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে নিয়ম স্কিমগুলি আছে এগুলিতে থাকবেই। উপরন্তু আরও কি করা যায় সেটার জন্য কাজ চলছে। প্রপোজাল তৈরি হয়ে গেছে, আমরাও প্রপোজাল দিয়েছি, সেই অনুযায়ী কাজ চলছে, ইনকোয়ারি চলছে, সেই দিশায় কাজ করবেন। সুতরাং আমাদের কাজ কোনোদিনই বন্ধ থাকে না। নির্বাচন এলে কাজ করব, অন্য সময় করব না এমন না। যেমন অসুখ হলে ওষুধ খায়, ভাত তো সারা বছরে খায়, বা যে যেটা খায়, আমরাও মনে করি আমাদের কাজ সারা বছরে। বিজেপি শুধু সংগঠন না, বিজেপি একটা সেবামূলক সংগঠন, সেবাই সংগঠন বলে। এই জন্য বিজেপির কার্যকর্তাদের কোনো রকমের ওই বিশেষ কোনো ইস্যু, বিশেষ কোনো সময় নির্বাচন এলেই কাজ করবে, তা না হলে কাজ করবে না, এমন কোনো বিষয় নেই। সারা বছরেই কাজ আছে। অর্থাৎ মানুষের সেবা করো। নরেন্দ্র মোদীজি আমাদের, যিনি বিবেকানন্দ, ওর আদর্শ অনুপ্রাণিত হয়ে উনি বলছেন আত্মনির্ভর ভারত। এখন আত্মনির্ভর ভারত তৈরি করার জন্য প্রকল্প তৈরি করছেন, লোকাল ফর ভোকালের কথা বলছেন, মানুষকে স্বাবলম্বন করার জন্য বিভিন্ন রকম স্কিম দিচ্ছেন। সুতরাং ভারতকে বিকশিত করার জন্য যা যা করার দরকার সেটা নির্বাচন এলেই করবে, না হলে করবে না, এমন কোনো বিষয় নেই। শেষ একটা প্রশ্ন, এখানে প্রায় সময় দেখা যায় কাকরাবন এলাকাবাসী কিছু যে যোগাযোগ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তো যোগাযোগ ব্যবস্থার দিকে কী রকম নজর রয়েছে সরকারের? দেখুন, যোগাযোগ ব্যবস্থা বলতে এটা অস্বীকার করার কারণে NPCC যে রাস্তাগুলি আছে, কাকরামের 6টা রাস্তা আছে, এগুলোর অবস্থা একটু খারাপ। এটা এই সম্বন্ধে কোনো দ্বিমত নেই। আপনি যদি বলেন কাকরামন থেকে বড়পাড়তলি পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তাটা এখন সবচেয়ে বেশি বাজে। আরও রাস্তা 2-1টা থাকতে পারে, কিন্তু এটা একটা ধরতে পারেন একটা লাইফ লাইন, আমাদের ন্যাশনাল বা স্টেট রোড হিসেবে যেগুলি ট্রিটেড আছে তার চেয়ে বাজে অবস্থা। আপনার সংক্ষেপে এই রাস্তাটা সম্পর্কে আমি একটু বলি। আপনার এই রাস্তাটা খারাপ হয় 2010 সালে, 2014 সালে হয় টেন্ডার, 2014 সালে টেন্ডার হয়ে 2018 সাল পর্যন্ত এই রাস্তায় কোনো কাজই হয়নি। আমরা যখন আমাদের সরকার এলো তখন দিদেন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব, ওনার কাছে আমরা যাই, উনি প্রেশারাইজ করেছেন। আমি এবং আমাদের মাতাবাড়ি বিধায়ক যিনি,
অভিষেক দেবরায় এবং আমাদের মণ্ডলের আমরা সবাই সেক্রেটারিতে গিয়ে চাপ দেওয়ার পরে যখন ওনার ইয়েটা বাতিল হবে তখন তিনি রাতারাতি জানেন বিনোদবাবু এটার কাজ করেন। বিনোদবাবু কাজ করতে গিয়ে উনি সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি হিসেবে কাজ করেন, রাজ্য সরকার ওনাকে প্রভাব ফেলতে পারে না। যাই হোক, আমরা চেষ্টা করেছি, উনি একটা কাজ করেছেন কিছুদিন, কিন্তু সবটা কাজ ঠিকমতো করেনি। না করার ফলেও কীভাবে বিল পেয়েছেন গড নোজ, আমরা জানি না। এরপরে শুরু হলো রাস্তাটা, ওনাকে বলছি, উনি বলছেন বিল পাই না, এই পাই না, সেই পাই না। সর্বশেষ আমাদের বিধানসভার একটা সাব কমিটি আছে, এটার নাম হলো এস্টিমেট কমিটি, অর্থাৎ কোথাও কোনো কাজ যদি পরিত্যক্ত অবস্থায় থাকে এগুলি বিধানসভার মধ্যে তুলে ধরে। আমাদের কমিটি থেকে আমরা এই রাস্তাটা ভিজিট করেছি। এই রাস্তা ভিজিট করার ফলে আমরা প্রেশার করেছি ওই এনপিসিসে যারা এই ইঞ্জিনিয়ার আছেন ওদেরকে। শেষ পর্যন্ত এইটুকু আপনাকে বলতে পারি, ওই এজেন্সিটাকে বাতিল করা হয়েছে। ওনার যে সরকারি টাকা, ঢিকল মানি না কি বলে, আমি ঠিক জানি না ভাষাটা কি বলে, একটা টাকা জমা দিতে হয় টেন্ডারের সময়, এই টাকাটা সরকার বাজেয়াপ্ত করে সরকারের ইয়েতে নিয়ে গেছেন, সম্ভবত 1,02,00,000 শুধু এই রাস্তাটার পেছনে। আরও 3টা রাস্তা আছে ওনার। এখন নতুন করে টেন্ডার হবে, টেন্ডার হওয়ার ফলে এই কাজটা শুরু হবে, নতুন করে আশাবাদী আমরা। এবং সেইভাবে, কারণ একটা টেন্ডার বাতিল করে একটা কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্টে ফেলে তারপরে নতুন করে টেন্ডার করতে একটু সময় নেয়। আর অন্যান্য রাস্তা যেটা আছে, আপনি যান উদয়পুর থেকে মেলাগড় পর্যন্ত রাস্তা আমাদের ভালো, আমাদের হাসপাতালের কাছে দিয়ে কৃষ্ণচমনি পর্যন্ত নতুন রাস্তা, এবং আমাদের অন্যান্য রাস্তাগুলি ভালো। একটা রাস্তা আছে জামজুড়ি থেকে আপনার গঙ্গাছড়া পর্যন্ত রাস্তা চলছে, 33 কোটি টাকার একটা কাজ চলছে। আমাদের হাসপাতাল চমনি থেকে হরিজালা হয়ে, গঙ্গাছড়া হয়ে, ক্যাম্পিটিলা হয়ে তুলামোড়া যাবে, কাজ চলছে সুন্দরভাবে। আরেকটা কাজ চলছে কৃষ্ণচমনি থেকে তৈমণ্ডলের রাস্তা এসে মিশবে, সেটারও কাজ চলছে। অনেকগুলি কাজ চলছে। আমাদের মির্জা পঞ্চায়েতের কেরানীগ্রামার থেকে মির্জা পর্যন্ত যে রাস্তা, এটা একটু জায়গা বাকি আছে ওএনজিসির কারণে, এটা আমরা স্টপ রেখেছি, কারণ হেভি গাড়ি গেলে রাস্তাটা নষ্ট হতে পারে। তার জন্য কত জায়গা বাদ রয়েছে, ধরুন 500 মিটার হবে, বাকি রাস্তা সুন্দরভাবে কাজ হয়ে গেছে। তাহলে যানবাহন বলতে আমাদের মূল কাকরাবন বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এবং সবচেয়ে খারাপ এটা আছে। এটাও আমার আশা, ওরা বলছেন 2 মাসের মধ্যে, প্রায় 1 মাস গেছে, আর 1 মাসের মধ্যে টেন্ডার করে নতুন করে রাস্তা করবে। যোগাযোগের ব্যবস্থা বলতে এইটা ছাড়া আর এত খারাপ কিন্তু নেই। পিডব্লিউ সুন্দর মতো কাজ করছে, তাইলে এই রাস্তাটাই একটু খারাপ আছে, এবং সেটাও কিছুদিনের মধ্যে ঠিক হবে। ধন্যবাদ স্যার। কালকে দিব, কালকে দিলে পরশু দিব, পরশু দিলে আরেকজন দিব, এরকম করে জল দিবা রক্ষা করুন। একটু চাইতো না, ঠিক আছে।